বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বাস আছেন বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের নাগরিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু পোস্ট ইলেকশন সিনারিও আপনারা কিভাবে বিশ্লেষণ করেন সেটা একটু সূচনায় শুনতে চাই। জাতীয় নির্বাচন থেকে এখন স্থানীয় সরকারের নির্বাচনের পথে বাংলাদেশ, সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতি আপনারা কীভাবে বিশ্লেষণ করেন শুনতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ধন্যবাদ আপনাকে জনাব জিল্লুর রহমান। আর অনেকদিন পরে ডক্টর বদিউল আলমের সাথে আমার দেখা সামনাসামনি। আর একই সাথে আপনার দর্শকদেরকেও অনেক শুভেচ্ছা। বহুদিন পরে আপনার এখানে এসেছি। এখন আর বেশি আসতেও ইচ্ছা করে না, কোথাও বেশি কথাবার্তা বলতেও ইচ্ছা করে না। অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা তো আমাদের সবাই বলতে গেলে। বাংলাদেশের রাজনীতি আদৌ ছিল কিনা আমার সন্দেহ আছে। আপনি যদি বলেন, মানে রাজনীতি বলতে আমরা যেটা বুঝি যে অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি এন্ড পলিটিক্যাল, একদিকে সরকারি পার্টি, কোন সময় থেকে ছিল না বলে আপনি বলতে চাইছেন? আমার মনে হয় এটা 2014 নির্বাচনের পরের থেকে বাংলাদেশে এটাকে আমি মাল্টি পার্টি পলিটিক্স বলতে আমার মনে হয় না। আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটুকুই যা দেখি, মাল্টি পার্টি যে বিষয়টি, মাল্টি পার্টি এখন মুখে মুখে আছে, কাগজে কলমে আছে মাল্টি পার্টি, কারণ মাল্টি পার্টি নেই। তো কাজেই পলিটিক্স এখন হয়ে গেছে, বা রাজনীতিটা এখন হয়ে গেছে অ্যাবসলুটলি এককেন্দ্রিক। এখন ওইটা ওইরকম আর কি, হয় তুমি আমার সাথে আছো আর না হলে তুমি আমার শত্রু। তো এইভাবে একটা দেশের, তো যদি আমরা ডেমোক্রেটিক প্রসেসের কথা বলি, চলে না। মতামত দেওয়ার জায়গা নেই, সংকুচিত হয়ে গেছে। খবরের কাগজ যেটা পড়ি সবাই সেলফ সেন্সারের মধ্যে আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে মেলামূলক কথাবার্তা হচ্ছে। আর এখন রাজনীতিটা যদি আমি বলি আপনাকে, এটা এখন রাজনীতি প্রায় বড় দলগুলোর মধ্যেই বলবো, সব দলের মধ্যেই এটা এখন একটা ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস। মানে এখন আপনি একজনের থেকে আরেকজন থেকে উত্তরাধিকার সূত্রে এখন আপনি রাজনীতি হচ্ছে, পার্টি চলছে। তার মানে এই না যে একজন রাজনীতিবিদের সন্তান রাজনীতিবিদ হতে পারবেন না, কিন্তু ব্যাটন পাস হচ্ছে। মুশকিলটা হচ্ছে ব্যাটন পাস হচ্ছে, জনগণের সম্পৃক্ততা তো তেমন নেই। আমরা তো দেখলাম যে গত নির্বাচনে যদিও রেকর্ডেড বলে 40%, কিন্তু কেউ বিশ্বাস করে না যে এটা 40%। আমি তো আমার অবজারভেশন যেটা আমি বহুবার বলেছি, ইটস নট মোর দেন, বেস্ট ইজ 20-22%। তার এখন তো আন্তর্জাতিকভাবেও এটাকে বলা হচ্ছে যে ইটস নট দ্যাট। এমনকি ভারতের যে কয়েকজন এসেছিল, ইনক্লুডিং দত্ত, উনি একদিকে এক কথা বলছেন, কিন্তু উনি গিয়ে বলছেন 2 থেকে 3-4% উনি দেখেছেন ভোট দিতে, যদিও উনি অনেক কিছু বলেছেন বাংলাদেশের গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি। এখন একটা জিনিস, আর এটা হচ্ছে একটা হচ্ছে কি, আর ডিকে অফ দিস স্টেট স্ট্রাকচারের ডিকেগুলো যদি আপনি দেখেন, খুব ভিজিবল, ভেরি ভিজিবল। আমি এই ব্যাপারে একটা নিউজ দেখলাম, একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা, উনি রিটায়ারমেন্টে গেছেন কোনো কারণে, হয়তো কোনো একটা অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে ওনাকে দাওয়াত করা আছে কিছু বলার কথা। উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমার কাছে খুব আশ্চর্য লাগলো, যে 28 তারিখে গণতন্ত্র, 28 অক্টোবর গণতন্ত্র সেভড হয়েছে এবং পুলিশের কারণে গণতন্ত্র সেভড হয়েছে। আই ওয়াজ থিঙ্কিং যে একজন প্রাক্তন রিটায়ারমেন্টে আছেন সরকারি কর্মকর্তা যদি এরকম কথা বলেন, ক্লিয়ারলি ইটস ইন্ডিকেশন অফ দ্যাট। ভারতে আমি একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে খুব হইচই হচ্ছে, আমি জানি না সেই ভদ্রলোকের কী হবে। আয়ারল্যান্ডে একজন অ্যাম্বাসাডার, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন
প্রো গভর্নমেন্ট, এবং এটা নিয়ে এটা বোধহয় এখন কোর্টে টোটেও যাচ্ছে, এটা নিয়ে ভীষণ হইচই হচ্ছে। মানে এটা ঠিক আছে যে ইন্ডিয়ান স্টেট স্ট্রাকচারে এরকম কোনোদিন হয়নি। এর আগে বহু বছর আগে একটা হয়েছিল, হি ওয়াজ স্যাকড। তা আমাদের কিন্তু অহরহ ওপেন হচ্ছে। আপনি স্টেট স্ট্রাকচারের কথা দেখেন, আমি খুব আশ্চর্য হই, সত্যি মিথ্যা কি ভিতরে কি আছে না আছে আই ডোন্ট নো। একজন ইন্সপেক্টর জেনারেল সদ্য উনি এখনো কত ওনার গায়ের থেকে ইউনিফর্মের গন্ধ যায়। উনি অনেক রকম সুযোগ সুবিধা এখনো পাচ্ছেন, গন্ধ তো পরের কথা, অফিশিয়ালি পাচ্ছেন। আমি সেই সুযোগ সুবিধার কথা বললাম, ওনার গায়ের থেকে হয়তো এখনো ইউনিফর্মের গন্ধ যায়নি, কারণ এতগুলো বছর ইউনিফর্ম পরেছেন। চিন্তা করেন, মানে অ্যালিগেশনস, আমরা তো জানি না, কিন্তু অ্যালিগেশনস উইথ এভিডেন্স যে মাঠে দেখা যাচ্ছে। তো এই অবস্থা, আমি শুধু একটাই প্রশ্নই করি যে এই অবস্থা এটা কি হঠাৎ করে উনি কি মানে রিটায়ারমেন্টের পরে এগুলো পেলেন, না হি স্টার্টেড দিস ফর লং টাইম ব্যাক? আমি অ্যাগেন আমি বলছি হি মে বি ইনোসেন্ট, আমি এটা বলছি না, কিন্তু পত্র পত্রিকায় এভিডেন্স যেভাবে আসছে, ওনার কিছু বক্তব্য শুনলাম, সেখানে তো উনি ডিনাই করেননি। উনি বলছেন এটা আমার পৈতৃক ব্যবসা, ফ্যামিলি ব্যবসা ইত্যাদি ইত্যাদি। এখন এই কথাগুলো কেন আসছে? তার মানে এটা উনি যখন করছিলেন অ্যালেজডলি, অভিযোগে যদি বলি, তাহলে আমাদের এত ইন্টেলিজেন্সের, যেখানে ইন্টেলিজেন্স এরকম পাতা খোসা নিচে পড়তে পারো না, কোন জায়গায় কে একটা ফেসবুকে কি লিখেছে সেটা 2 মিনিটের মধ্যে, একদিনের মধ্যে তাকে ধরে নিয়ে এসে জেলের মধ্যে ঢুকাতে হলো। যে একটা মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা, খাদিজাতুল কুবরা, তাকে নিয়ে জেলের মধ্যে ভরে দেন। তার মানে কি এই স্টেট অ্যাপারেটাস যারা ছিল তারা কি পায়নি যে এইগুলো কাণ্ড হচ্ছে? এখন যেটা নিয়ে একবার হই হই রই রই, হ্যাঁ, এখন দুদক পড়ছে, তারপরে আপনার ওই যে আমাদের ব্যারিস্টার সুমন তিনি বলে বেড়াচ্ছেন। তো এটা ইন্ডিকেশন এটা নয়, তার মানে হচ্ছে যে সরকারি, বেশিরভাগ সরকারি কর্মকর্তা কর্মচারী কি অবস্থা চলে গেছে। একটা 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 কান্ট্রির যদি এই স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার যদি নষ্ট হয়ে যায়, জুডিশিয়ারি যদি সেরকম অবস্থায় না থাকে, অন্যান্য ইনস্টিটিউশনগুলো যদি ফাংশন না করতে পারে, তাহলে সবগুলোই যদি আপনি ব্যবহৃত হতে পারেন অনেকগুলো। আমরা এখন ইন্ডিয়াতে দেখছি যে ইডি ব্যবহার হচ্ছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ব্যবহার হচ্ছে, ট্যাক্স ডিপার্টমেন্ট ব্যবহার হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো আছে এগুলো নিয়ে তো দে ভেরি ভোকাল, ভীষণ ভোকাল। লোয়ার কোর্ট ব্যবহৃত হচ্ছে, দে ভেরি ভোকাল। এখানে তো ভোকালও না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কথা বললেন, তাহলে পলিটিক্স বলতে আমরা যেটা বুঝি যে রাজনীতি হচ্ছে যে স্টেটটাকে রান করার জন্য। এখন সব কিছুই যদি ভেঙে পড়ে আর রাজনীতিরও যদি এই বলদশা হয়, এখন আপনি চিন্তা করেন যে হয়তো ওই কথাটা পরে আসতে পারে যে পার্টি থেকে একটা মানে রুলিং পার্টি থেকে বলা হয়েছে যে অমুক 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 এই সামনের ইলেকশনে আসবে না। দে আর টোটালি ইগনোরিং দ্য হোল থিং। তুমি আমাকে কিভাবে বলো? আমি তো একজনের স্টেটমেন্ট শুনলাম, কিভাবে বললো যে আমার ছেলে পলিটিক্স করবে বা ইলেকশনে আসবে কি আসবে না, আসতেই পারে। তো এই অবস্থাতে আমরা কিভাবে গেলাম, কেন গেলাম, এবং এই ধরনের ডাইরেক্টিভও কেন দিতে হবে? এই ডাইরেক্টিভটা তার পিছনে কি? তার পিছনে হচ্ছে স্টেট স্ট্রাকচারগুলো টোটালি আপনার ক্যাপচার্ড বাই দি মানে রুলিং যারা আছেন নিচের লেভেল থেকে শুরু করে এই পর্যন্ত। তো সেই জায়গাতে আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আমি সেই প্রশ্নের উত্তর কীভাবে দেব? আমরা তো কোনো ইভেন অপোজিশন, এটা শুধু যে সরকার তাই নয়, অপোজিশনের তো একই অবস্থা, মানে তারা দে ক্যান ডিসাইড হোয়াট টু ডু। তো কাজেই আমাদের দেশে এখন রাজনীতি বলতে কোনো কিছু নেই, আমি মনে করি, আমার মতামত, ইটস এ ফাসাদ। এবং দেশ চলছে একটা হয়তো ছোট একটি কোঠারি অথবা একজনের মারফতে চলছে, আর কারোর তো কোনো ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা আমি দেখছি না। আর স্টেট অপারেটর যারা আছে তাদের কথা আর কি বলবো, মানে মনে হচ্ছে যে
আমার তো মনে হয় যে দুনিয়াতে কোথাও এরকম নিদর্শন পাওয়া যাবে না যেখানে ওপেনলি সরকারি স্টেটের কর্মকর্তা, আমি সরকারি বলবো না, স্টেটের কর্মকর্তারা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে বেড়ান। তো আমার কাছে আমি মাঝে মধ্যে খুব ডিমোরালাইজ হয়ে যাই, আবার মাঝে মধ্যে চিন্তা করি বাংলাদেশে হয়তো এরকমই চলবে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে যারা স্বপ্ন দেখতে চায়, আশায় জেগে থাকে, তারা তো আপনাদের দেখেই আসলে না, আমি জেগে থাকতে চায়। আমি সবকিছু নেগেটিভ বলি না, একটা কথা তো আছে যে দের ইজ অলওয়েজ আ লাইট ইন দ্য এন্ড অফ দ্য টানেল। এখন কথাটা হলো যে এই টানেলটাতে কত দূর আমাদেরকে যেতে হবে টু গেট দ্যাট লাইট, সেটাই আমি বলছি। ইভেন আপনি দেখেন, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাতায়াত করি। আমি আমাদের ওই ইউনিভার্সিটির কোনো ছেলে মেয়েকে কোনোভাবে দেখি নাই যে তারা এই পলিটিক্স নিয়ে কোনো চিন্তা করে, দেশ কী হয়েছে, দে আর ইন্টারেস্টেড, বিদেশে চলে যাব, পড়বো, বিদেশে চলে যাবো, আর আসবো না। তো এইটা যদি হয়, এই ধরনের ব্রেন ড্রেন যখন হয় আপনি একটা দেশে, আপনি আমাকে বলেন আজকে 50 বছর হয়ে গেছে, 2-1 জন ছাড়া আমাদের ট্রান্স বর্ডার কন্ট্রিবিউশন কতখানি আছে? 2-1 জন, 2-1টি ইনস্টিটিউট ছাড়া যাও আছে, সেগুলো তার পেছনে নানান রকম সমস্যা। আমাদের ইন্টেলেকচুয়াল যেটা আমরা স্লোগান শুনি যে এটা ইন্টেলেকচুয়াল সোসাইটি হবে, হ্যাঁ, কী বলে এটা বাংলাতে, বুদ্ধিবৃত্তিক। কোথায় দেখছি বলেন? আপনি আমাকে বলেন যে একটা মৌলিক বইকে আমি তো আমার যতগুলো লেখালেখি রেফার করতে পারছি না, আমাকে সব রেফার করতে হয় ইন্ডিয়ার, না হয় ইভেন পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আউটসাইড। আপনি বই খুঁজে পাবেন না। মজুমদার সাহেব যদি আমার দ্বিমত করেন তাহলে এক কথা। জি, ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার বিশ্লেষণ শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ। তো উনি তো বলে ফেলেছেন যা বলার, বাস্তব পরিস্থিতি তিনি বিশদ বর্ণনা দিয়েছেন। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা, তো তার থেকে আমরা এক কথায় বলতে গেলে যোজন দূরে এখন। এটা ক্রমান্বয়ে ঘটেছে, এটা একদিনে ঘটেনি, আস্তে আস্তে ঘটেছে। এখন একটা চরম আকার ধারণ করেছে। তিনি যেটা বলেছেন যে এখন একটা দলের, একটা গোষ্ঠীর, একটা ওই যে ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবং যে রাজনীতির কথা উনি বলেছেন, তো এই রাজনীতি এখন আমরা পুরো জাতি এখন রাজনীতি বিমুখ হয়ে গিয়েছে প্রায়। কারণ রাজনীতি নিয়ে আর কথা বলতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না। এবং রাজনীতি, ওনার সাথে আমি একমত, রাজনীতি মানে বিমুখে নয়, এখন রাজনীতি শূন্য জাতিতে পরিণত হয়েছে। কারণ রাজনীতিটা কি? রাজনীতি একটা প্রক্রিয়া। রাজনীতিটা একটা এই কাপ নয়, রাজনীতি একটা টেবিল নয়, জড়বস্তু নয়। রাজনীতি একটা প্রক্রিয়া। প্রক্রিয়া হলো আলাপ আলোচনার প্রক্রিয়া, মত বিনিময়ের প্রক্রিয়া, সমঝোতার প্রক্রিয়া, সমাধানের প্রক্রিয়া। তো কার সাথে সমাধান করবেন, কার সাথে আলাপ আলোচনা করবেন, আপনার প্রতিপক্ষ থাকতে হবে। তখন প্রতিপক্ষহীন যেখানে, সেখানে তো রাজনীতির কোনো প্রয়োগ নেই। আপনার সব একদলীয়, এক মতের, এক পথের। আমাদের সংসদ একদলীয়, আমাদের সবগুলো প্রতিষ্ঠান এখন দলীয়করণের শিকার। আমাদের সব জায়গায় এই যে আমাদের যে কনস্টিটিউশনাল, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের বিধিবদ্ধ প্রতিষ্ঠান, সবগুলোই এখন, ওই যে উনি কো-অপশনের কথা বলেছেন, সবগুলোই দলীয় আনুগত্যের ভিত্তিতে পরিচালিত হয়। তো আমরা রাজনীতি বিমুখ জাতিতে পরিণত হয়েছি। এখন এই রাজনীতি বিমুখ জাতিতে পরিণত হওয়ার ওই যে পরিণতি কিন্তু চরম অমঙ্গল করতে পারে। এখন যেটা আমাদের রাজনীতি বিমুখের একটা, এই যে আমরা প্রতিফলন দেখছি যে দ্বিদলীয় আমাদের যে ব্যবস্থাটা ছিল, বহুদলীয়, দ্বিদলীয়, মূলত দ্বিদলীয় ব্যবস্থা, সেটা ভেঙে গিয়ে এখন একদলীয় ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এখন এই দ্বিদলীয় ব্যবস্থা যখন ছিল, তখন আমরা আমাদের ক্ষমতাসীনদের কাউকে, প্রভাবশালীদেরকে আমরা বল প্রয়োগের ওই যে অনুমতি দিয়েছিলাম। অনুমতিটা আমি কোটেশনের মধ্যে বলবো। একটা রাষ্ট্রের, ম্যাক্স ওয়েবার, সে বিখ্যাত জার্মান
বিজ্ঞানী মানে সমাজবিজ্ঞানী, তিনি বলেছেন যে এটা রাষ্ট্রের বৈশিষ্ট্য, আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো তাদের বল প্রয়োগের, বৈধভাবে বল প্রয়োগের ক্ষমতা থাকে। তো এখন লেজিটিমেট ইউজ অফ পাওয়ার, কিন্তু আমাদের রাষ্ট্রে আমরা ওই যে অবৈধভাবে, যে রাষ্ট্রের পরিবর্তে ব্যক্তিকেও এই অবৈধভাবে ক্ষমতা ব্যবহারের সুযোগ দিয়েছে। যখন দ্বিদলীয় ব্যবস্থা ছিল, বহুদলীয় ব্যবস্থা ছিল, তখন এই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এইসব প্রভাবশালী ব্যক্তিরা বিরোধী দলের বিরুদ্ধে, তারপরে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সেই ক্ষমতা ব্যবহার করেছে। এবং এটাই চলে আসছিল। এখন বিরোধী দল যখন আর অনুপস্থিত, এখন তো বিরোধী দল অনুপস্থিত, এখন এই যে ক্ষমতাধররা, তারা এখন এই ক্ষমতাধররা তাদের ক্ষমতা প্রয়োগ করছে একে অপরের বিরুদ্ধে। আজকে আগে তো আমাদের দেশে সহিংসতা, তারপরে আমাদের দেশে দ্বন্দ্ব ইত্যাদি ছিল আন্তদল, মানে বিরোধী দলের বিরুদ্ধে, বিরোধী দল সরকারি দলের মধ্যে। এখন দলের অভ্যন্তরে, সরকারের অভ্যন্তরে। তো এখন আমাদের এই যে ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্স হলো একটা নূতন এই যে আমরা ধারা দেখতে পাচ্ছি। অন্য দলের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে ছিল, এখন নিজের দলের মধ্যে। এখন যেটা ঘটছে, যে উনি এটার উপর আলোকপাত করেছেন যে আমাদের যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনে আমরা যেটা করার চেষ্টা করছি, যে মন্ত্রী, এমপি, ক্ষমতাধরদেরকে তারা তাদের আত্মীয় স্বজন, তাদের স্বজনদেরকে বিভিন্ন পদ পদবিতে মনোনয়ন দেওয়ার কিংবা পদ পদবিতে দাঁড় করিয়ে দেওয়ার, সেটা থেকে বিরত করার চেষ্টা করছি। তো এখন যেটা আমরা করার চেষ্টা করছি, এটা কিন্তু আমরা অতীতে, এরা কিন্তু এই ক্ষমতাধররা কিন্তু তারা সরকারি ক্ষমতা অবৈধভাবে ব্যবহার করেছে। এখন এই ক্ষমতাটা তারা নিজেদের মধ্যে ব্যবহার করার, এই যে আমরা গত জাতীয় নির্বাচনে দেখেছি যে নিজেদের মধ্যে যে হানাহানি, দলাদলি, মারামারি, তো এখন এর পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। এবং এর মধ্যে আমরা দেখছি যে যারা এই সকল ক্ষমতা ব্যবহারের অভ্যস্ত, তারা কিন্তু যে তাদের দলের হাইকমান্ডের নির্দেশও তারা অমান্য করছে। এবং আরেকটা যে জিনিস, যে এদেরকে আমরা কিন্তু তাদেরকে বিরত করার চেষ্টা করছি, তাদের স্বজনদেরকে বিভিন্ন পদ পদবিতে প্রতিযোগিতা করার থেকে, এটা কিন্তু আইনসম্মত নয়। এটা কোনো আইনি বিধান নাই যে কোন আইনি বিধানে তাদেরকে বিরত করার চেষ্টা করা হচ্ছে, আমি খুঁজে পাই না, আমি কোনো আইন দেখি না। বরং তাদের গণতান্ত্রিক অধিকার এবং আমাদের ওই যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ, সেটারও লঙ্ঘন। আর শুধু তাই নয়, যে এখানে এইভাবে একদিকে আইনের লঙ্ঘন করা হচ্ছে, আরেকদিকে আমরা যেটা করছি যে সেটা হলো এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনে কিন্তু আমরা ওই যে দলীয় প্রতীক ব্যবহার করছে না, ক্ষমতাসীন দল দলীয় প্রতীক ব্যবহার করছে না, এটাও একটা আইনের লঙ্ঘন। কারণ এই নির্বাচন হওয়ার কথা কিন্তু দলীয় প্রতীকের ভিত্তিতে। তো আমরা আইন ভঙ্গ করার চেষ্টা করছি। আর আরেকটা যে জিনিস, সেটা হলো আমরা কিন্তু এই ক্ষমতাধরদেরকে, যারা অতীতে ক্ষমতা ব্যবহার করেছে অবৈধভাবে বিরোধী দলের বিরুদ্ধে, এখন তারা যাতে এই ক্ষমতার ব্যবহার করতে না পারে, তাদের কিন্তু আমরা ওই যে ডালপালা ছেটে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যে আমাদের তো এই পরিবারতন্ত্র, আমাদের এই প্রতিপত্তি, এটা তো বিরাজমান, এটা তো অন্য ক্ষেত্রে রয়েছে। তো আমরা কিছু ব্যক্তির ডালপালা ছেটে দেওয়ার চেষ্টা করছি। এবং এর তাৎপর্য কী, আমি অনেক সময় এটা নিয়ে ভাবি, তাৎপর্য কী। আর আরেকটা যে জিনিস, যেটা যে এই যে সমস্যাটা, এখন তাদের একচ্ছত্র প্রভাব প্রতিপত্তি করার জন্যেই, এই দূরীভূত করার জন্যেই কিন্তু এদের স্বজনদেরকে এইসব নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা তো কিন্তু আমাদের সমস্যার
কি বলে রোগের উপসর্গ, এটা কিন্তু রোগ নয়। রোগটা হলো এই যে তাদেরকে আমরা সুযোগ দিয়েছি অতীতে অবৈধভাবে ক্ষমতা ব্যবহারের, এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছি এবং সম্পূর্ণরূপে আইন কানুন বিধিবিধান ভঙ্গ করে। যেমন আমরা মন্ত্রীদেরকে এই যে সংসদ সদস্যের 20 কোটি টাকার মতো 15-20 কোটি টাকা দেই আমরা স্থানীয় উন্নয়নে ব্যয় করার জন্য। সুমন্ত বললেন 35 কোটি টাকা পাওয়া গেল। ওকে, কিন্তু এটা সম্পূর্ণভাবে বেআইনি, এটা সম্পূর্ণভাবে সংবিধানের লঙ্ঘন। এই যে এরা স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, এই খায়রুল হকের একটা রায় আছে, এই রায়ে বলা হয়েছে মন্ত্রী, এমপি, হুইপ কিংবা এই সকল ব্যক্তিদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সম্পূর্ণভাবে সংবিধানের পরিপন্থী। তো এখন এই সংবিধানের পরিপন্থী, সংবিধান লঙ্ঘন করে আমরা তাদেরকে এই সুযোগ দিয়েছি, এখন তাদের ডালপালা ছেটে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা বড় পরিবারের প্রভাব কিন্তু আমরা ক্ষুণ্ণ করার চেষ্টা করছি না। তো এগুলো ভবিষ্যতে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে বলেই আমার আশঙ্কা। আমরা একটা নিয়ম নীতি বিধি পদ্ধতি আইন কানুন সংবিধান কোনো কিছুই মানছি না, কোনো কিছুই মানছি না। ডক্টর সাখাওয়াত হোসেন, যেটি মিস্টার মজুমদার বলছিলেন যে এই যে প্রতীকের বিধান থাকার সত্ত্বেও একটা দল যে সিদ্ধান্ত নিলে প্রতীক নিয়ে সে নির্বাচন করবে কিনা, এটা আইনের পরিপন্থী কিনা, এটা আমার একটা ছোট্ট জানবার বিষয়। একই সঙ্গে এই পুরো রাজনৈতিক প্রক্রিয়াতে এর সঙ্গে আমরা হয়তো পরের সময় সুযোগ পেলে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। এই প্রথম আমরা লক্ষ্য করলাম, এর আগেও এই প্রভাবগুলো ছিল, কিন্তু এবার আমাদের ভূ রাজনীতি, ভূ অর্থনীতির একটা বড় প্রভাব আমাদের রাজনীতিতে নির্বাচনের আগেও লক্ষণ ছিল, নির্বাচনের পরেও সেটা আমরা লক্ষ্য করছি। এর মধ্যে জড়িয়ে পড়েছে ভারত, এর মধ্যে জড়িয়ে পড়েছে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যান্যরা, এবং সেই সঙ্গে মিয়ানমারের ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। সো আমি কালকে দেখছিলাম যে একজন ভারতীয় কূটনীতিক যিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন, তিনি কিছুদিন আগে মার্কিন রাষ্ট্রদূতকে কেন্দ্র করে খুবই তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা বলেছেন। সর্বশেষ তিনি আবার প্রশ্ন তুলছেন যে বাংলাদেশ কি এখন চীন পাকিস্তান সম্পর্ক যেরকম সেরকমভাবে চীন বাংলাদেশ সম্পর্ক করতে চাচ্ছে কিনা। মানে তারা যথেষ্ট নানা কারণে উদ্বেগ প্রকাশ করছে এবং এই ভারসাম্যের নীতিটা তাদের খুব একটা পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে একটু আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এবং ভূ রাজনীতির ছাত্র হিসেবে বা শিক্ষক হিসেবে যেভাবেই বলি না কেন, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো অনেক কিছু নিয়ে আসলেন। প্রথমত হলো যে কারণ একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, আমরা চাইলেও আমি প্রথমত একটা জিনিস শুধু বলি আপনাকে, যে আমি ওই আইনের বিষয়টা একটু বিষয়টাই বলছি, ওটা আসতে গিয়ে অ্যাকচুয়ালি এই যে যেটা বললেন আপনি যে এই ধরনের ইনস্ট্রাকশন আইনসম্মত নয়, ট্রু, কোনো কনস্টিটিউশনাল বার নেই, কোনো আইনও বার নেই, এটা একটা ধরেন একটা পার্টি ডিসিপ্লিনের ব্যাপার। কিন্তু একটা জিনিস হলো, এটা কমিউনিস্ট পার্টি হলে পরে পার্টি ডিসিপ্লিনের কথা আসে, বা একেবারে মনোলিথ একটা পার্টি হলে। আপনি পার্টি ডিসিপ্লিনের জন্য তো আপনি আইন ভঙ্গ করতে পারেন না, ধরলাম যে মানুষের অধিকার হরণ করতে আপনি একটা ডাইরেকশন দিলেন, তো ডাইরেকশনটা দিলেন, এগুলো হয় কমিউনিস্ট পার্টিতে, আপনি ডাইরেকশন দিলেন, শুনলে না শুনলে তোমাকে বের করে দেবো। এখন আমি যেটা অপেক্ষায় আছি যে কতজন মন্ত্রী বা কতজন এমপি পার্টির এই ডাইরেক্টিভ শুনছেন, না শুনলে কি হবে দেখেন। তো মনে হচ্ছে যে পার্টির হায়ারার্কি ভেবেছে যে ইট ইজ লাইক দোজ পার্টিস, যে পার্টিগুলো। এনিওয়ে, দ্যাট ইজ আমার একটা টেক বা আন্ডারস্ট্যান্ডিং। আইনের ব্যাপারে এই জায়গাটা একটু গ্রে এরিয়া আছে। গ্রে এরিয়া হচ্ছে যে আইনে বলা আছে যে পার্টি ইচ্ছা করলে প্রতীক দিতে পারে, এবং প্রতীক দিতেই হবে এমন কোনো কথা নেই। দ্বিতীয় আইনের মধ্যে যেটা ছিল, এই প্রতীকের কারণে আপনি ন্যাশনাল রেজিস্ট্রেশনটাকে এখানে করছেন, কিন্তু এখানে কোথাও বলা নাই যে অনলি রেজিস্টার্ড পার্টি পার্টিসিপেট করবে, ওটা হচ্ছে আরপিওতে। এখন আরপিওটা আমরা এটার মধ্যে লাগাচ্ছি, ইলেকশন কমিশন, এটা আমি বারবার বলেছি। তাহলে এইখানে জন্য আলাদা করেন যে হ্যাঁ, এখানে এই রেজিস্ট্রেশন করতে হলে এই করতে হবে। এক রেজিস্ট্রেশন দিয়ে আপনি একেবারে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত করতে পারেন না। আরেকটি আছে যে প্রভিশন এখানে ছিল, এটার সাথে যে প্রভিশনটা ছিল, সেই প্রভিশনটা ছিল দল ইচ্ছা করলে দলীয় প্রতীক ব্যবহার করতে পারে, ওয়ার্ডস টু দ্যাট এফেক্ট। আর দ্বিতীয় রেস্ট্রিকশন যেটা ছিল সেটা হলো যে কোনো
ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াতে হলে তাহলে তাকে 250 ভোটারের সমর্থন লাগবে, ওইটাকে উঠায় দেওয়া হয়েছে। তার মানে এখন আপনি 250 ভোটার, এখন দল আমি বললাম যে আমি কোনো কাউকে নমিনেট করব না, দলীয়ভাবে কোনো সিম্বল দেব না, পতাকা দিব না, দলীয় পতাকা দিব না, সো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াও। ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার যে রেস্ট্রিকশনটা ছিল সেটা উঠে গেছে। কাজেই এটা এখন দল সিদ্ধান্ত নিতে আমি দেব না। আপনি তো মাঝখানে খবরের কাগজে প্রশ্ন, জাতীয় পার্টি বলছে না আমরা প্রতীক নিয়ে করবেন, আমরা প্রতীক নিয়ে করব। তার মানে গ্রে এরিয়া। মানে আমার ইচ্ছা হলো আমি দিলাম, আবার যখন দেখলাম যে আসলে তো ভিতরে যে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে যে সমস্যাটা সরকারি দলের ভিতরে আমরা দেখেছি, সেটাই কিন্তু অ্যাভয়েড করার জন্য ওটা অত করেছে, 1 নম্বর। যেটা 2 নম্বর, যেটা আমার মনে হয় যে যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এখন পর্যন্ত এটাকে অনেকেই হজম করেনি, দেশে বিদেশে, দেশের কথা বাদই দিলাম, বাইরেও আপনার ইভেন এই যে শ্রীরাধা দত্ত, ম্যাডাম শ্রীরাধা দত্ত, ডক্টর শ্রীরাধা দত্ত, উনি তো নিজে মুখেই বললেন যে এখনও হয়তো মাঝে মধ্যে বলেননি কথাটা। ওনার বইটা আমি পড়িনি, উনি নতুন একটা বই যেটা লিখেছেন। সো দেয়ারফর এটাও একটা হতে পারে যে এটা করে, যেহেতু লোকাল ইলেকশন, অন্যান্য পার্টি যারা পার্টিসিপেট করেনি ন্যাশনাল ইলেকশনে তাদেরকে ইনডিউস করার হতে পারে। পত্রিকা দেখলাম যে 35 থেকে 40-45 জন বোধহয় পার্টিসিপেট করছে ফ্রম বিএনপি। এখন বিএনপি কী করবে আই ডোন্ট নো। আমি তো মনে করি, আমি বহিষ্কার করেছে বিএনপি তাদের 73 জনকে বহিষ্কার করেছে। তো এরকম বহিষ্কার করতে 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 তো তারা কোন দিকে যাবে কোনো ঠিক না। দে ক্যান বি সোল্ড, দে ক্যান বি বট, যা আমরা দেখলাম এর আগে। এখন ব্যাপারটা হলো যে এটা তো চলে গেল, যদি আপনি, আমার ইচ্ছা হলো আমি পতাকা দিলাম না এবার, তো ওই আইনটা পরিবর্তন করাতে এখন যে কেউ দাঁড়াতে পারে, ওটা সমস্যা হচ্ছে না। আর বাকি জিনিস আপনি পরটা বললেন যে ভূ রাজনীতি বা আমাদের কূটনৈতিক সম্পর্ক। আমাদের কূটনৈতিক সম্পর্ক তো আমি যেটা দেখছিলাম এই পর্যন্ত একটা ব্যালেন্স মেনটেন হয়েছিল মোটামুটি। কারণ আমরা 3টি দেশের উপরেই এখন পলিটিক্যাল এক ধরনের নির্ভরশীলতা, চাপ বলেন, নির্ভরশীলতা হয়ে গেছে। আমরা বাকিদের আর এখন কোনো পরোয়া টরোয়া করি না। রাশিয়া, চায়না, ইন্ডিয়া অফকোর্স এখন আমাদের উপরে সবচেয়ে বড় শক্তি, কারণ ইন্ডিয়ার হাতে তো এখন আর কেউ নাই। নেপাল মোটামুটি নিউট্রালে চলে গেছে, শ্রীলঙ্কাও আছি নাই, এরকম রয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশকে ইন্ডিয়ার খুব বেশি প্রয়োজন। নেপালের যত প্রয়োজন না, বা শ্রীলঙ্কার যত প্রয়োজন না, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে। এমনকি আপনার মালদ্বীপে যেটা ধারণা করা হয়েছিল ভারতের পক্ষ থেকে যে প্রেসিডেন্ট যা করছে, কিন্তু পার্লামেন্টের যে ভোটটা হবে সেই ভোটটা তো ভালো হয়, ওখানে তো ভোট নিয়ে কোনো কেউ কমপ্লেন করে না। পার্লামেন্টে এখন 60% মজুর লোক আসছে। তার মানে কি যে ওই ইন্ডিয়া বর্জন করো, এটা তো একটা ইন্ডিয়ার জন্য সেটব্যাক হয়েছে। হাউএভার, সো দেয়ারফর এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া একটা কর্তৃত্ব রাখতে হবে। এটা তাদের জিও পলিটিক্যাল নেসেসিটি। কিন্তু ব্যাপারটা হলো যে রিলেশনশিপ যদি ভালো না হয়, এই যে কথাটা হচ্ছে যে এখানেও তো যে ভারতীয় পণ্য বর্জন করো, পণ্য হয়তো বর্জন হচ্ছে না যেভাবে কথা, কিন্তু কথাটা হলো সেন্টিমেন্ট হ্যাজ গ্রোন। সেন্টিমেন্টটা কেন গ্রো করছে? ইন্ডিয়ার সাথে আমাদের এমন তো কোনো নাই যুদ্ধ বিগ্রহ বা কাশ্মীর নিয়ে গণ্ডগোল বা অমুক নিয়ে গণ্ডগোল। তাহলে এই সেন্টিমেন্টটা গ্রো করছে কাদের মধ্যে? ইয়াং জেনারেশনের মধ্যে। আমরা তো যা আছে, হ্যাঁ, এই ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে গ্রো কেন করছে এই কারণে যে অনেকটা অ্যাজ এ সার্বভৌম কান্ট্রির মধ্যে আরেকটি দেশের এই ধরনের এখন তো ওপেন, যে ভারত বলে, মানে ভারত চেয়েছিল বলেই ইলেকশনটা এরকম আছে। তো আমি বলছি না, এখানে অনেক মন্ত্রী মহোদয়ও বলছে এই কথাগুলো, পরিষ্কার করে বলছে। তো কাজেই সেইখানে আর তো থাকে না কোনো কিছু। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে, এটা একটা অর্থনৈতিক বিষয়। আমি বলছি না, যারা অর্থনীতিবিদ আমাদের দেশের, যারা বড় বড় অর্থনীতিবিদ আছেন, তারা বলছেন যে আমরা একটা সংকটের মধ্যে যাচ্ছি, হুইচ ইজ ভিজিবল। এই যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছিল,
এগুলো বন্ধ হয়ে আছে। তো পত্রপত্রিকার থেকে আমি বলছি, অর্থনীতির মানুষ এখানে আছেন না। উনি তো আছেন, উনি তো বলবেনই, আমি তো লেমান হিসাবে বলছি এগুলো বন্ধ হয়ে যাবে। পত্রপত্রিকা বলছে কেন বন্ধ হয়ে যাবে, ফান্ডের প্রবলেম। যেমন এই যে এক্সপ্রেসওয়ে কতদূর গিয়ে এখন তো আমি চোখেই দেখা যায় যে কাজ হচ্ছে না, তার মানে অর্থের একটা সমস্যা। সিমিলারলি আরও অনেকগুলো প্রজেক্টের মধ্যে অর্থ সমস্যা। আজকেই পত্রিকা পড়লাম যে সেকেন্ড ইউনিটে মাতার বাড়ি ওটা হচ্ছে না, কারণ জাপান পয়সা দিতে পারছে না। কেন দিতে পারছে না এটা জাপান বলতে পারবে। দিতে পারছে না, দিচ্ছে না, হোয়াট এভার, মানে হয় না অনেকটা, মানে ভদ্রতার খাতিরে বলা হয় দিতে পারছে না। জাপান কি এখানে গরিব হয়ে গেল হঠাৎ করে এসে যে দিতে পারছে না, 50টা বছর তারা দিয়ে গেল, তার মানে দের সামথিং রং। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি, আমি যেটা চোখে দেখছি, চায়না ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি। আপনি চায়না ইন্ডিয়ার মধ্যে তুলনা করতে পারবেন না। চায়না একটা সুপার পাওয়ার হিসাবে সে আত্মপ্রকাশের পথে আছে। আমি বলবো না যে চায়না ইকুয়াল টু আমেরিকা শক্তির দিক থেকে, এখনো হয়নি। হয়তো আরও 20-30 বছর লাগবে তাকে টু ডমিনেট দি ওশনস। চায়না এখনো ওশান ডমিনেশনের মধ্যে আসেনি, তারা চেষ্টা করতেছে ফ্লিট তৈরি করে ওশান ডমিনেশনে। তবে তাদের কিছু প্রেজেন্স তো আছে, জিবুতি থেকে শুরু করে হামানটোটা, আপনার ওই যে মিয়ানমারের যে পোর্ট চুকপি ওটা, প্লাস এখন যেটা ইন্ডিয়ার বেশি ভারতের কনসার্ন হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে সাবমেরিন বেস। এবং সাবমেরিন বেসের যে ডিটেলটা আমি পড়লাম, যেটা ওপেন তথ্যে পাওয়া যাচ্ছে, ইটস এ হিউজ থিং। মানে 6টা সাবমেরিনের বে করা হয়েছে সেখানে। অবভিয়াসলি বাংলাদেশের দরকার আছে একটা ফিউচারিস্টিক, কারণ আমাদের তো ব্লু ওয়াটার বা ব্লু ইকোনমি করতে হলে তো এটা লাগবে। আমরা সাবমেরিন উই হ্যাভ নট ব্রট এই সাবমেরিন তো এখন মোটামুটি খুব বিশাল এগ্রেসিভ পোস্টারে যেতে পারে না, বিকজ দিজ আর অল ডিজেল চালিত সাবমেরিন। কিন্তু যে বেসটা তৈরি চাইনিজরা করেছে, অবভিয়াসলি চাইনিজরা করেছে, ট্রেনিং অ্যান্ড অল দিস থিং, এটা নিয়ে হঠাৎ করে ইন্ডিয়ার একটা, এতদিন কিন্তু কিছু বলেনি, বলেছে যে সাবমেরিন কেনার পরে। আর 2টো সাবমেরিন ইন্ডিয়ার জন্য কোনো হুমকি বলে আমি মোটেও মনে করি না। এই 2টো সাবমেরিন নাথিং, 4th লার্জেস্ট নেভি ও 3rd লার্জেস্ট নেভি এখন বোধ হয়, তার সামনে তো এটা কোনো কিছু না। কিন্তু কনসার্ন ওখানে না, কনসার্ন হচ্ছে দ্য ফুটপ্রিন্ট অফ দ্য চায়না। এবং এই চাইনিজ ফুটপ্রিন্টটা বাড়বে এই কারণে, বিকজ অফ দি ইকোনমি। এখন দুনিয়াতে জাপানেরও অত শক্তি এখন নেই যতখানি চায়নার। চায়না ইজ জাস্ট থ্রোয়িং মানি, শুধু বাংলাদেশে না, ইভেন এশিয়ান কান্ট্রিগুলোতে জাস্ট থ্রোয়িং মানি। এবং বিজনেসে তারা যেখানে গেছে, আপনি ইন্ডিয়ার সাথে চায়নার যে বিজনেসে যদি আপনি দেখেন, ইন্ডিয়া ঘাটতিতে আছে বিজনেসে। এবং ইন্ডিয়া যদি বলে আজকে যে আমি চাইনিজ জিনিস কিনবো না, ইন্ডিয়ান ইকোনমি ধসে পড়বে, বিকজ সো মাচ ডিপেন্ডেন্ট। কাজে চায়নার সাথে এখন আপনি অন্য কোনো দেশের তুলনা করতে পারছেন না, নট ইভেন আমেরিকা। আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আরও খারাপ হচ্ছে বিকজ অফ দিস ওয়ার। যেভাবে ইসরায়েলকে আপনার টাকা পয়সা দিতে হচ্ছে ইউক্রেন থেকে তো মোটামুটি আমার মনে হয় আস্তে আস্তে গুটিয়ে আসতেছে। সো আমেরিকার মাসল পাওয়ার, বাট দেন ইকোনমিক পাওয়ার আগে যেরকম ছিল সেরকম আমার মনে হয় না যে আছে কিনা, ওটাও তো বদিউল আলম মজুমদার সব ভালো বলতে পারবেন। বাট চায়না ইজ ডেফিনেটলি ইকোনমিক সুপার পাওয়ার হয়ে গেছে। এবং এই চাইনিজদের $24 বিলিয়ন যেটা প্রমিস করা বাংলাদেশে, এবং একই সাথে বোধহয় 14 বিলিয়নের মধ্যে 5 to 6 বিলিয়ন অলরেডি খরচ হয়ে গেছে, আরও টাকা আসছে, সেই জায়গাতে তার ইনফ্লুয়েন্স থাকবে না। আর আপনি যদি মনে করেন যে কাবলিওয়ালারাও আপনাকে টাকা দিয়েছে, সে সুদ নেবে না, তার ইন্টারেস্ট নাই, সে সুদ তো হয়তো টাকার বিনিময়ে না, তার ইনফ্লুয়েন্স ইজ অলসো ভেরি মাচ রিকোয়ার্ড। সো আমি একটা বিশাল টিল্ট দেখতেছি এখানে, বিশাল শিফট দেখতেছি। সেটা আপনি ইন্ডিয়া থেকে শুরু করে এই পুরো সাবকন্টিনেন্টে। আপনি ইন্ডিয়াতে দেখেন,
ইন্ডিয়া কবে প্রো আমেরিকান বা প্রো রাশিয়ান ওরকম ছিল 71-এর পরে, যে নেহেরুভিয়ান যে আপনার পলিসিটা ছিল, ফরেন পলিসিটা শিফট হয়ে গেছে, অনেক শিফট হয়ে গেছে। যদিও ভারত এখনও আপনার স্ট্র্যাটেজিক সভারেনিটি মেনটেন করছে অনেকটা, সবটা আগে যা ছিল তা কিন্তু এখন নেই। সো থিংস আর চেঞ্জিং। আপনি কারণ এটার সাথে যদি আমি মিয়ানমারকে নিয়ে আসি, এখনই আপনি ওইটাও আমাকে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ দ্য ফিউচার অফ মিয়ানমার, আমরা জানি না। যে অবস্থা দেখছি, আমার তো মনে হয় 1 থেকে 1.5 বছর 2 বছরের মধ্যে হয়তো মিয়ানমারে আমরা একটা বিশাল পরিবর্তন দেখব, সামাজিক এবং পলিটিক্যাল। সেই পরিবর্তনের সাথে আমরা তাল মিলাতে পারবো কিনা, পারছি কিনা, আমরা কেন কনসার্ন? আমি যেটা বলি, মিয়ানমারের সাথে আমাদের মিয়ানমার অ্যাজ এ হোল উই আর নট মাচ বদার্ড। আমাদের সাথে মিয়ানমারের একমাত্র যে বর্ডার সেটা হচ্ছে আরাকান রাজ্যের সাথে, রাখাইনের সাথে, সামান্য একটু চীন রাজ্যের সাথে, খুব কম, জাস্ট সামান্য, না বলতেই বলে। সো রাখাইনে কি হবে, ভবিষ্যৎ রাখাইন কীভাবে, হাউ ইট ইজ এমার্জিং, সেটার উপরে ডিপেন্ড করছে আমাদের এই ইস্ট নীতি বা পূর্ব নীতি। আমরা কিন্তু পূর্ব নীতিতে মোটেও চোখ দিই না, আমাদের চোখ সবসময় এখন ওয়েস্ট, সেটা ভারতের থ্রুতেই হোক অথবা ভারতকে ডিঙিয়েই হোক। আমাদের এখন মেইন কনসার্নটা কি, আমরা প্রতি বছর 78 থেকে এই পর্যন্ত আমরা সাফার করছি, ওখানে কিছু হলেই লাখে লাখে লোককে আমাদেরকে এখানে আশ্রয় দিতে হচ্ছে। এখন তো বলে 12 লাখ, আমি তো মনে করি 14 লাখও হয়ে যেতে পারে, যেই হারে জনসংখ্যা বেড়েছে। হোয়াট ইজ দেয়ার ফিউচার? কী করবো আমরা? তাদেরকে ফেরত পাঠাতে হবে। তারাও তো বাংলাদেশে থাকতে চায় না, অথবা বাংলাদেশে আমরা রাখবোই কেন? আজকে এদেরকে রাখবো, কালকে আসাম থেকে এনআরসিতে আরও 2-3-4 লক্ষ, ওরা তো ক্লেম করে 2 কোটি লোক আছে নাকি বাংলাদেশের, তো 2 কোটি লোক আবার আমাদেরকে এইভাবে নিতে হবে আমাদের লোক বলে। সেই কারণে আমি ঠিক জানি না যে আমরা এই যে 1-1.5 বা 2 বছরের মধ্যে যে পরিবর্তনটা হতে যাচ্ছে, নর্থ রাখাইন কিন্তু অলরেডি উইক হয়ে গেছে তাতমাত্র। নর্থ রাখাইন ফল যদি শীতয়ে যেদিন ফল করবে, সেদিন ভাবো যে রাখাইনে আর তাপমাত্রার কোনো তাৎপর্য নাই। তাহলে আমরা কি কোনো প্ল্যানের মধ্যে আছি যে আমাদের এই লোকগুলোকে ফেরত পাঠাতে হলে ইটস নট উদ্যোগ বা চেষ্টা, ইট উইল বি ডিসাইডেড ইন শীতয়ে। তো সেই জায়গাতে আমরা কতখানি ভবিষ্যতে এই কথাটা চিন্তা করছি, আই ডোন্ট নো। এবং গ্রাউন্ড সিচুয়েশন কিন্তু ভেরি কমপ্লিকেটেড, রিয়েলি কমপ্লিকেটেড। কারণ একদিকে আরাকান আর্মি, তার সাথে আরও কিছু আছে, উপরে চীনের সাথে আবার আরাকান আর্মির একটু গণ্ডগোল লেগে আছে, বিকজ পালেসোয়া নিয়ে যাওয়াতে। এখন আমাদের বর্ডারে কিন্তু কোনো রেগুলার ফোর্স নাই, মানে যেটা বলে না সংবিধান, ওদের সংবিধান মোতাবেক কোনো ওই ফোর্সগুলো এখানে নাই। এখন আরাকান আর্মি আছে আপনার বর্ডারের মধ্যে। সো দেয়ারফর আমরা কীভাবে চিন্তা করছি, আমরা তাদের সাথে কোনো যোগাযোগ করবো কি না, তাদেরকে এমনভাবে আমরা মানে কনভিন্স করতে পারি কি না যে দিজ আর ইয়োর পিপুল, তোমরা যদি এদেরকে না নাও তোমাদেরই সমস্যা হবে, ভিতরে আরেকটি প্রবলেম তোমরা ক্রিয়েট করে রাখবো। তো এগুলো আমি জানি না যে আমরা সেদিকে কোনো চিন্তাভাবনা করছি কিনা, কারণ আমাদের লুক ইস্ট পলিসির আজ পর্যন্ত তো কোনো কার্যকর আমরা দেখিনি। এই প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বোধহয় থাইল্যান্ডে গেলেন, আমার মনে হয় না যে এর আগে থাইল্যান্ডে আমাদের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কখনো গিয়েছিলেন কিনা, গেলেন 6 দিনে। এখন হঠাৎ করে গিয়ে আপনি তো পুরো একটা পলিসি করতে পারবেন না। আপনার পলিসি করতে হলে আপনাকে ইন্ডিয়া যেরকম করে, ভারত যেরকম করছে, তারা তো কালাদান প্রজেক্ট করে মোটামুটি, আমরা কিছুই করতে পারিনি। দেয়ারফর ভবিষ্যৎটা জিওপলিটিক্যালি কিন্তু আমরা একটা খুব ভালো অবস্থাতে নেই। আমরা কি শ্যাম রাখি না কুল রাখি? এখন আমরা পেপারে দেখলাম যে আমাদের একটা জয়েন্ট এক্সারসাইজ হবে চায়নার সাথে, এটা প্রথম দি হিস্ট্রি অফ বাংলাদেশ। হ্যাঁ, আবার ওইদিকে কোয়াডের আইপিএসের কথা বলছি, আইপিএসই বা আমরা কতখানি কী করতে পারি। সো একটা ট্রানজিশনের মধ্যে আমরা আছি। আমার মনে হচ্ছে যে দেখে যে আমরা এখনও আমরা ডিসাইড করতে পারছি না হোয়াট টু ডু। এদিকে গেলে একরকম, ওইদিকে গেলে একরকম, না গেলে আরেক রকম।
ডক্টর মজুমদার, বাংলাদেশের ফরেন পলিসির মূল নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নেয়। তো সেটাকে ওই যে ডক্টর হোসেন যেরকম বলছেন যে শ্যাম রাখি না কুল রাখির অবস্থায় এসে দাঁড়িয়েছে। সো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সঙ্গে যে কূটনৈতিক বহিঃসম্পর্কের দিকগুলো আপনি কিভাবে দেখেন? আমি মনে করি আমরা একটা জটিল অবস্থার মধ্যে আছি। আমাদের রাজনীতির সম্পর্কে তো আমরা বলেছি একটা শান্তি বিরাজ করছে, এটা অনেকটা কবরের শান্তি, যেটা কোনোভাবেই কাম্য নয়। এবং আমরা আমাদের বৈদেশিক নীতির ক্ষেত্রেও আমরা সমস্যার মধ্যে আছি। আমরা শ্যাম রাখি না কুল রাখি, আমরা ভারত আর চীনের মধ্যে ভারসাম্যমূলক অবস্থান অব্যাহত রাখতে পারবো কিনা, কিংবা আমাদেরকে একটা পক্ষ নিতে হবে কিনা, তাহলে তো আমরা আরও জটিল অবস্থার মধ্যে পড়ব। তো এগুলো জটিল পরিস্থিতি। এখন এই জটিল পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা এই বিদেশি প্রভাবের উপর নির্ভর করে কিন্তু আমরা ক্ষমতায় এসেছি, ক্ষমতায় টিকে আছি এবং ক্ষমতা এই যে আরও পাকাপোক্ত করছি। তাই আমরা স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্ত নিতে পারছি না, দুর্ভাগ্যবশত। তো এটা আমাদের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করছে। আর অর্থনৈতিক দিকের কথা বলছেন, অর্থনৈতিক পরিস্থিতি তো জটিল, অত্যন্ত জটিল। কারণ আমাদের সেই দ্রব্যমূল্য তো লাগামহীন, তারপরে আমাদের যেটা দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, অর্থ পাচার, এগুলো সীমাহীন। এবং এগুলোর সবচেয়ে ভয়ানক জিনিস হলো এগুলো ভালো হওয়ার, এগুলোর থেকে উত্তরণ ঘটার কোনো লক্ষণ দেখতে চা। যেমন দুর্নীতির কথা বলেন, তারপরে লুটপাটের কথা বলেন, অর্থ পাচারের কথা বলেন, এগুলোর ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখছি না। বরং এগুলো যাতে অব্যাহত থাকে সেই রকমই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর একটা কারণ হলো, যেমন এই যে আমরা যদি দুর্নীতি দুর্বৃত্তায়ন দূর করতে হয়, তাহলে আমরা কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা সরকারকে দায়বদ্ধ করতে হবে, দায়বদ্ধতা। কিন্তু আমার তো দায়বদ্ধতার কাঠামো ভেঙে গিয়েছে। দুই ধরনের দায়বদ্ধতা আছে। একটা হলো নিম্নমুখী দায়বদ্ধতা, এটা হলো যে প্রতি 5 বছর অন্তর অন্তর যদি ক্ষমতাসীনরা যে জনগণের সামনে এসে করজোড়ে ভোট ভিক্ষা চাইতে হয় এবং জনগণের সেই লাল কার্ড দেখানোর যদি ক্ষমতা থাকে, তাহলে সেটা হলো জনগণের কাছে দায়বদ্ধতা, নিম্নমুখী দায়বদ্ধতা। এবং এই রকম নিম্নমুখী দায়বদ্ধতা যদি থাকে, তাহলে সরকারকে কিন্তু জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সম্মতির ভিত্তিতে কিন্তু তারা তাদের শাসন কার্য পরিচালনা করতে হবে। কিন্তু সেই জিনিসটা আমাদের ভেঙে গিয়েছে, আর ভোটের দরকার হয় না। তাই জনগণের মতামত, জনগণের সুখ স্বাচ্ছন্দ্য, এগুলোর তোয়াক্কা না করলেও হয়। আরেকটা হলো সমান্তরাল দায়বদ্ধতা। এটা হলো যে অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো সংসদ আর সেই সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সরকারের স্বচ্ছতা দাবি করতে হবে, দায়বদ্ধতা দাবি করবে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। এবং একই সাথে আমাদের কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, আদালত থেকে শুরু করে আরও অনেকগুলো প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, আমাদের বিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে। কিন্তু এই সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু এখন চরম পক্ষপাতদুষ্ট এবং ভঙ্গুর, যার ফলে এবং সংসদ অকার্যকর। সংসদ তো এখন এই যে সবই তো একদলীয়। এই যে জাতীয় পার্টির 11 জন বোধ হয় না, 11 জন আছে নামকা বাস্তে, তারা আছে কি নাই তাই তো বোঝা যায় না। এক সময় তো তাদের অবস্থা কি এবং সংসদের অবস্থা কি? সরকার জিএম কাদের প্রায় নিয়মিত এখন তো লিখে বলছেন, মুখে বলছেন। হ্যাঁ, উনি আজকে তো ওনার বক্তব্য আছে। তো আমাদের তো এই দায়বদ্ধতার কাঠামো ভেঙে গিয়েছে। এই যে লুটপাট হচ্ছে, আমাদের এই যে ব্যাংকগুলো লুটপাট হলো, ফুকরা করে ফেললো, তো কারো বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এবং আমাদের আজকে যারা এইসব লুটপাট করছে এবং লুটপাট করে যারা অর্থ পাচার করছে, তারা তো যে ইংরেজ বেনিয়ার থেকেও খারাপ। ইংরেজ বেনিয়াটা তো এই দেশে লুটপাট করেছে, নিয়ে তাদের দেশে বিনিয়োগ করে তাদের এটা সুফল তারা পেয়েছে, তাদের জনগণ।
এবং তাদের যে শিল্প বিপ্লব থেকে আরম্ভ করে তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি, এর কারণ তো এইসব লুটপাট, এইসব আমাদের দেশ থেকে যে অর্থ পাচার ইত্যাদি। ওরা তো রাগ ঢাক করে করেনি, ডিনাইও করেনি, দে হ্যাভ জাস্ট টেকেন। হ্যাঁ, তারা যে উপনিবেশিক শক্তি এসছে, তারা এই জন্য এসছে। কিন্তু আমাদের এটা তো ওই যে আমরা তো কোনো সুফল পাচ্ছি না। তারা লুটপাট, হ্যাঁ, ওই যে অর্থনৈতিক আমরা পৃথিবী ইতিহাস যদি দেখি, তাহলে ওই যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন বলে এটাকে, যে শোষণ বঞ্চনা মাধ্যমেই কিন্তু ওই যে প্রাথমিকভাবে যে পুঁজি সৃষ্টি হয়, এবং পুঁজি সৃষ্টির মাধ্যমে তারপরে আমরা এরপরে আস্তে আস্তে নিয়মকানুন, নীতি, পদ্ধতি, সুশাসন ইত্যাদি প্রতিষ্ঠিত হয় এবং এগুলোকে সহনীয় করা হয়। কিন্তু আমার তো এখন যথেচ্ছাচার এবং আমাদের এই যে এখন তো যে সরকার যেভাবে চায়, ক্ষমতাসীনরা যেভাবে চায়, সেভাবেই সব কিছু চলে। আমাদের ব্যবসায়িক সম্প্রদায়, যেমন ব্যবসায়িক সম্প্রদায় যে জিনিসটা সব দেশেই ব্যবসায়ীরা চেষ্টা করেছে যে রুল বেস সিস্টেম, তারা নিয়ম নীতি পদ্ধতি, যে অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে। আমি কয়েকদিন আগে কোরিয়ান অ্যাম্বাসেডারের একটা প্রেজেন্টেশন দেখছিলাম, এবং তিনি সেখানে, আমার খেয়াল নেই আপনি সেখানে ছিলেন কিনা, থাকবার কথা, যে তিনি সেখানে বোঝাবার চেষ্টা করছেন যে একটা সময় ব্যবসায়ীরা কিভাবে কোরিয়ান পলিটিক্সে প্রভাব বিস্তার করলো, এবং কোরিয়ার ডেমোক্রেটাইজেশনের জন্য তারা সিদ্ধান্ত নিল যে ব্যবসায়ীদের রাজনীতি থেকে আসলে দূরে রাখতে হবে, কর্পোরেট হাউসগুলোকে। এক্স্যাক্টলি। আমি কোরিয়া নিয়ে কিছু গবেষণা করেছি, তো আমি কোরিয়ার সম্পর্কে কিছু জানি। এবং ওই যে হ্যাঁ, ওই যে তারা তো যে অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে তারা ডেমোক্রেটাইজেশন, তাদের গণতন্ত্রায়ন হয়েছে, এবং এদের অনেকগুলো শক্তি এখানে কাজ করেছে, ব্যবসায়িক শক্তিরাও বিরাট ভূমিকা পালন করেছে। তো আমাদের ব্যবসায়িক শক্তিরা তো ওরাও ক্যাপচার্ড, ওরাও টোটালি ক্যাপচার্ড। ওরা ক্যাপচার না, ওরা ক্যাপচার করতেছে, কোনটা? দুটোই। এরা ওই রাজনীতি, তথাকথিত রাজনীতি তাদের ক্যাপচার্ড, এবং তারা রাজনীতির অংশ, দুর্ভাগ্যবশত। তো এই যে আমাদের যে পরিস্থিতি ভালো হওয়ার, এই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না, এবং যেটা হতাশাব্যঞ্জক নয়, যেটার পরিণতি কিন্তু চরম অমঙ্গলকর হতে পারে। তা আমার মনে হয় আজকে আমাদের যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীনরা, তাদের এগুলো নিয়ে গভীরভাবে ভাবা দরকার, এবং মানুষকে, এবং সবচেয়ে উত্তম হতো তারা যদি একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছে একটা জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত করতো, যাতে জনগণের প্রতিনিধিরা তাদের জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে সিদ্ধান্ত দিত, এবং তারা ওই জনগণের শক্তির ভিত্তিতে তারা সেই সিদ্ধান্ত, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু এখন যেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এগুলোর পরিণতি যেই সকল, যেমন চুক্তি, বৈদেশিক চুক্তির কথা আমরা শুনতে পাই, এবং এগুলো সম্পর্কে যেই আমরা তো সব কিছু জানি না যে এইসব চুক্তিতে কি আছে, কি বিধান আছে, কিন্তু পার্লামেন্টে আলোচনা হয় না, যদিও এগুলো সাংবিধানিকভাবে কিন্তু এটা বাধ্যতামূলক, সংবিধানে আলোচনা হওয়া দরকার। কিন্তু এগুলো তো ভীতিকর, যেসব আমরা চিঠিপটা খোঁজখবর পাচ্ছি। তো এইগুলো একটা মানে ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য। হোয়াট ইজ নেক্সট, মানে আপনারা ফিউচারটা ভিজুয়ালাইজ করেন কিভাবে, এবং করণীয় আসলে কি, কার কি করণীয় এখানে? সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ, সাধারণ মানুষ? এটা আমরা অল্প সময় ৩-৪ মিনিট করে যদি এতক্ষণ যত কথা বললাম, এরপরে শুধুমাত্র সরকারি দল, সরকারি দল বা যারাই সরকারে আসে তারা কেন এটা করতে পারে কারণ আরেকটি দল যেটা আছে সেটা তাদেরও অবস্থা একই রকম, দে ডু দি সেম থিং। ওই দিন আমি একটা দেখতেছিলাম, আজকাল তো ব্যারিস্টার সুমনের নাম সব জায়গায় চারিদিকে দেখা যাচ্ছে, উনি তো এক প্রাক্তনকে ধরে বলছেন কে কী করেছে। ওই দিন দেখলাম যে লাউয়া ছড়ার উপরে তার একটা ভিডিও দেখলাম, সেখানে বলছেন যে দুই পার্টির থেকেই জমি দখল করা হয়েছে, ওই জায়গার জঙ্গল দখল করা হয়েছে। তো তার কথা হলো যে সবাই মিলেমিশে এখানে বেশ সুখেই আছেন। তো এটা যখন হবে তখন তো আপনি অনলি একটা আশা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কিছু একেবারে যে 100% একদিকে চলে গেছে তা নয়, কিছু আমরা ইয়াঙ্গার জেনারেশনকে দেখছি দে আর ভেরি ভোকাল, এখন পর্যন্ত দে আর ট্রাইং টু রিমেইন, এবং এটাই আমি একটা ভবিষ্যৎ দেখছি যে
আমাদের সময় তার আমরা হলো না, কারণ আমাদের এখন এনার্জি নেই। উই হ্যাভ বিকাম ভেরি, আমরা এখন একরকম ভীত সন্ত্রস্ত প্রাণী। আমাদের এজের কি হবে, অসুস্থ হয়ে যাব, হসপিটালে চলে যাব না কি, হ্যাঁ, সহ্য করতে পারছি না। তো আমাদের তো ধরেন আমরা দুই একটা কথাবার্তা বলেই করবো, কিন্তু দিস কান্ট্রি হ্যাজ এ ফিউচার। ফিউচার না থাকলে এই দেশ কোথায় যাবে, এই লোকগুলো কোথায় যাবে? এটা তো ছোটো দেশ নয়, 16 কোটি বলে, 18 কোটি হতে পারে, 20 কোটি হতে পারে। তো এটা তো ওইভাবে তো কোনো ছোট দেশ না। এবং এখানকার জনগণের পরিশ্রমের কারণেই কিন্তু আমরা যতটুকু আসছি এই পর্যন্ত আসছি। না হলে ওই যে সেই কেসেঞ্জার বাস্কেট কেস থেকে উপরের দিকে চলে আসছি মানুষের জন্য। এখন আমরা যদি তাদেরকে লুক আফটার করতে না পারি, আমাদের পলিটিক্স যদি তাদের জন্য না হয়, সবাই বলে যে জনগণের জন্যই করছি, সব কিছু জনগণের জন্য করছি, কিন্তু কতগুলো অ্যাকশন কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। যে ধরেন এই ইদানিং আমরা দেখছি যে অমুক মন্ত্রী ছিলেন তখন উনি এটা করেছেন, অমুক মন্ত্রী ছিলেন এটা করে প্রকাশ্যে বলা হচ্ছে, পত্রিকা আসছে। এত তবে প্রাক্তনদের নিয়ে বলার চাইতে বর্তমানদের নিয়ে বলাটাও বোধহয় খুব জরুরি আর কি। না, বর্তমান দিয়ে এখনো আসতেছে না, কিন্তু প্রাক্তনদের নিয়ে যারা এইমাত্র ছিলেন তাদের নিয়ে কথা হচ্ছে। হোয়াট এভার, কথাটা হচ্ছে যে একটা সোসাইটিতে তো আপনি দেখছেন যে কারাপশনের লেভেলটা তো এখন আর অজানা নেই। আগে ছিল ভাই, আমি শুনতাম অনেকে টেবিলের নিচে দিয়ে নাও, এখন টেবিলের নিচে দেয় না, এখন এত দিবেন। আপনি 1 লাখ টাকা নেবেন, তার মধ্যে আপনাকে 20% দিয়ে এখন তো একজন সংসদ সদস্য বললেন না যে 1 কোটি কত টাকা খরচ করে এমপি হয়েছেন, এই টাকাটা তাকে উঠাইতে হবে। তারপর এটা পরে। তো তাহলে আপনি বুঝতে পারেন, মানে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, দিস আর নট, আমি কল্পনাপ্রসূত কথাগুলো বলছি, কথাগুলো একটু সমষ্টিগত হবে। তবে তার মানে এই না যে আমাদের একটা ভবিষ্যৎ নেই। আমরা সবসময় দেখেছি যে সামহাও, ওটা বলে না, ঘুরে দাঁড়িয়েছে লোকজন বাংলাদেশে এসে বলে যে ভাই এই দেশে আল্লাহ তাআলা আছে, না হলে এই দেশে চলতো না। হয়তো একটা পরিবর্তন ডেফিনেটলি আসবে যখন একটা সোসাইটির ভিতরে এই ধরনের কনসাসনেস আরও গ্রো করবে, তখন কিন্তু একটা পরিবর্তন আসবে। বাট দ্যাট উইল বি, তিনি যেটা বললেন, তো ভয়ঙ্কর পরিণতির মধ্যে আসতে পারে। আমরা আশা করি এখনও যে অন্তত যা হয়েছে, ফ্রম হেয়ার উই শুড স্টার্ট। ধন্যবাদ ডক্টর বদরুল আলম। আমরা ওই যে হতাশার কথা বড় আমাদের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছি, এবং যেটুকু বাকি আছে সেটুকু ধ্বংস করার জন্য আমরা উঠে পড়ে লেগে গিয়েছি। এবং আমি এই যে কৌশিক বসুর একটা লেখা পড়তেছিলাম ইয়েতে, এই যে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা, উনি বলতেছিলেন যে এই যে ভারতীয়রা এখন দেশে বিদেশে সব ক্ষেত্রেই, জ্ঞান বিজ্ঞান সব ক্ষেত্রেই তারা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছে। তারা 16-17টা এখন বড় টেকনোলজি কোম্পানি, তারা সিইও এখন। এবং এদের অধিকাংশই পড়াশোনা করেছে কিন্তু আইআইটিতে, এবং তারা এই আইআইটির মতো প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে স্বাধীনতার পর, এবং তারই সুফল তারা পাচ্ছে। আর আমরা আমাদের একমাত্র প্রতিষ্ঠান বুয়েট এবং 2-1টা যা প্রতিষ্ঠান আছে সেগুলোকে আমরা ধ্বংস করার জন্য আমরা উঠে পড়ে লেগে গিয়েছি। তো এটা একটা এর পরিণতি বড় ভয়ানক হতে পারে। তবে আমাদের আশার কথা, যেটা আপনি আশার কথা শুনতে চেয়েছেন, যে আমাদের কৃষকরা, আমাদের এই যে উৎপাদনে, কৃষকদের উৎপাদনে যে পরিবর্তন এসছে, সেটা খাওয়া মানুষ, হ্যাঁ, যেমন তারা ভিন্ন ধরনের এই যে ধানের চাষ, 2 ফসল থেকে 3 ফসল, তারপরে তারা এখন ওই যে ক্রমান্বয়ে তারা ইয়েতে যাচ্ছে, এই যে পেস্টিসাইড ছাড়া, এবং তারা ওই যে রাসায়নিক সার থেকে তারা জৈব সারে যাচ্ছে। তারপরে আমাদের এই কিছু কিছু ব্যবসায়িক ক্ষেত্রে, যেমন আমাদের তৈরি পোশাক, যদিও তৈরি পোশাক ঝুঁকিতে আছে, কারণ এখন টেকনোলজি পরিবর্তনের সাথে সাথে এই যে মেশিন কিন্তু এখন কম্পিউটার চালাইতে পারে অনেক ক্ষেত্রেই, কিন্তু তবু আমাদের এখানে উদ্ভাবনী শক্তি কাজে লাগানো হচ্ছে, এবং এগুলো অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গিয়েছে। এবং আমাদের এখনও যে বিদেশ থেকে আমরা যে রেমিটেন্স পাচ্ছি, আমাদের যেই শ্রমিকদের পাঠাচ্ছি,
এগুলো আমাদের জন্য ইতিবাচক। কিন্তু যেই জিনিসটা এবং যেখানে আমাদের সুযোগ আছে, আমরা যদি এদের যদি দক্ষতা বাড়াতে পারতাম, এরা যদি আরও বেশি বেতনে যদি তারা কাজকর্ম করতে পারত, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্সের পরিমাণ বাড়ত। তো এই যে এগুলো কিছু কিছু ইতিবাচক আমাদের জন্য আমাদেরকে টিকিয়ে রাখে নয়, আমাদের সামনের দিকে এগিয়ে নিচ্ছে। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু বাস্তবে বস্তুত আমরা যদি আমাদের আশেপাশের দিকে তাকাই, যেমন আমাদের পাশের দেশেরই যেই সকল অঙ্গরাজ্যগুলো আছে আশেপাশে, তাদের থেকে কিন্তু আমাদের অবস্থান অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নত। তো আমরা কিছু ইতিবাচক দিক আছে। এখন আমরা ধ্বংসযজ্ঞটা বন্ধ করতে হবে এবং ইতিবাচকগুলোর দিকে আমরা নজর দিতে হবে, আরও ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর বদিউল মজুমদার এবং ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি এখন পুরোপুরি এককেন্দ্রিক, প্রতিষ্ঠানগুলো কাজ করছে না, মোটামুটিভাবে সব কিছুই ভেঙে পড়ছে এবং এই ধ্বংসযজ্ঞ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এই ভেঙে যাওয়ার হাত থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং সেখানে আপনি আমাদের সবার দায়িত্ব আছে। শুধুমাত্র কারো দিকে তাকিয়ে নয়, শুধুমাত্র কারো বিরোধিতা করে নয়, যেখানে যেটা করা দরকার নাগরিক হিসাবে দেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, সেটা আমরা যেন সবাই করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।